আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ, নতুন ক্লাসে স্বাগতম। এটা প্রথম চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আশা করি আজকের ক্লাসেই প্রথম চ্যাপ্টার শেষ করব। তো বরাবরের মতো আজকেও এই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন এখানে পড়া হবে এবং ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ করা হবে। সো ইন ডিটেলস জানার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুরু করি। রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। আচ্ছা, রসায়নের সবকিছু আবিষ্কার হয় গবেষণার মাধ্যমেই। সো গবেষণা প্রক্রিয়া সম্পর্কে খুবই বেসিক কিছু ধারণা এখানে দেওয়া হয়েছে। দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি। চলো শুরু করি। বিজ্ঞানের লক্ষ্য হলো মানবজাতির কল্যাণ সাধন করা। এ উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বিজ্ঞানী নাম শুনতে তোমাদের নিশ্চয় আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোইসিয়ে, গ্যালিলিও এরকম মহান মনীষীদের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী। তবে বিজ্ঞানী বলতে যা বোঝায় তাতে তোমরাও হতে পারো একজন বিজ্ঞানী। আসলে পরীক্ষা-নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয়, সেই জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। যিনি এই গবেষণা করেন তিনিই বিজ্ঞানী। অর্থাৎ বিজ্ঞানী শুধুমাত্র বিশেষ কোনো বিষয় নিয়ে উচ্চতর গবেষণা তা না, যেকোনো বিষয় নিয়ে বিজ্ঞানের গবেষণা করলেই তাকে বিজ্ঞানী বলা যাবে যদি সে গবেষণা থাকে। অর্থাৎ অনেক বড় কিছু আবিষ্কার করতে হবে এমন না। আবিষ্কারের উদ্দেশ্যে অথবা নতুন কিছু জানার উদ্দেশ্যে যেকোনো বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণা যারা করে তাদেরকে বিজ্ঞানী বলা যায়। আচ্ছা, কাজেই তুমিও এই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো, তাহলে তুমিও হতে পারবে একজন বিজ্ঞানী। সঠিক পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অজানা কোনো কিছু জানার নামই হলো গবেষণা। তাহলে তোমরা বুঝতে পারছো গবেষণার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। রসায়ন গবেষণারও পদ্ধতি রয়েছে। এখন রসায়নের গবেষণার পদ্ধতি তোমাদের কাছে ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। আচ্ছা, প্রথমে গবেষণার গবেষণার জন্য প্রথমেই তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও বা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও। ধরা যাক তুমি জানতে চাও অ্যামোনিয়া ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে না শোষিত হবে। একে বলে বিষয় নির্বাচন। সো প্রথম বিষয় অবশ্যই গবেষণার ক্ষেত্রে বিষয় নির্বাচন হবে, আমি কি বিষয়ে গবেষণা করবো। খুবই সিম্পল একটা বিষয়। তারপরে কি হবে দেখো, তাহলে তোমাকে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে, অথবা এই ধরনের অন্য কোনো পরীক্ষা আগে করা হয়েছে এমন ধরনের গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা অন্য কোনোভাবে সংগ্রহ করে তা থেকে তোমার ফলাফল সম্পর্কে আগে একটি অনুমান করে নিতে হবে। অর্থাৎ তুমি যে বিষয়ে গবেষণা করতে চাচ্ছ এই বিষয়ে যদি অলরেডি কেউ গবেষণা করে থাকে একই টপিকের উপরে, তাহলে সেই গবেষণাপত্র পড়া অবশ্যই জরুরি। কেন? কারণ ওই একই বিষয়ে যে তথ্যগুলো তারা গবেষণা করে পেয়েছে ওগুলো তুমি গবেষণা না করে জাস্ট ওদের আহ, গবেষণাপত্র বা প্রবন্ধগুলো পড়েই জানতে পারবা। সো আগে থেকে একটা বিষয় যদি তুমি জেনে থাকো সেটার প্রেডিকশন করতে পারবা তোমার এক্সপেরিমেন্টের রেজাল্ট কী হবে, এতে এক্সপেরিমেন্ট আরও সহজ হবে এবং আরও গভীরভাবে জানা যাবে। যাই হোক, ধরো তুমি কোনো বই বা গবেষণাপত্র থেকে জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হলো ক্যালসিয়াম অক্সাইড। পানিতে দ্রবীভূত হলে তাপ নির্গত হয়। তুমি এই গবেষণাপত্র থেকে আরও জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করার জন্য কি কি যন্ত্রপাতি, কোন কোন রাসায়নিক পদার্থ এবং কোন প্রণালী ব্যবহার করা হয়েছে। তারপর এই গবেষণাপত্র থেকে তুমি ধারণা পাবে তোমার পরীক্ষাটি অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করা। তোমার যে পরীক্ষাটা টপিকটা হলো ধরে নাও অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হলো NH4Cl। এখানে অবশ্যই অ্যামোনিয়াম পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ। সো এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে পানিতে দ্রবীভূত করা তোমার এই পরীক্ষা। এটা করার জন্য তোমাকে কি কি যন্ত্রপাতি এবং কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে এবং কোন প্রণালী অনুসরণ করতে হবে। প্রণালী বলতে প্রসেস, মেথড, কিভাবে তুমি কাজটা করবে সেটার ডিরেকশন। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি মনে করলে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে। অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড একে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে, অর্থাৎ তুমি ফলাফল সম্পর্কে অনুমান করতে পারলে। আচ্ছা, তারপরে কি বলছে, ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি ধারণা পেয়েছো যে তোমার এই পরীক্ষাটি করতে বিকার, পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড, থার্মোমিটার, কাচের তৈরি রড,
ব্যালেন্স মানে নিক্তি ইত্যাদি জিনিস লাগবে। জাস্ট আরেকবার বলি, এই পরীক্ষাটা করতে কী কী লাগবে সেটা হলো বিকার। বিকার হলো জাস্ট একটা বাটির মতো এইরকম, যেটাতে তুমি তরলটা রাখবা। আর পানি তো বুঝোই H2O। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ, এটার সংকেত NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড। থার্মোমিটার, থার্মোমিটার ইউজ করা হয় তাপমাত্রা দেখার জন্য। এটা তোমরা নিশ্চয়ই দেখেছো, এরকম একটা যন্ত্র, এখানে দাগ কাটা থাকবে, এরকম ডিগ্রি লেখা থাকবে 0 থেকে 100 ডিগ্রি সাধারণত। কাঁচের তৈরি রড, এই কাঁচের তৈরি রড একটা দণ্ড, যেটা এই বিকারের মধ্যে দেওয়া থাকবে। বিষয়টা এরকম অনেকটা, এইটা মনে করো কাঁচের তৈরি দণ্ড। ওকে, ব্যালেন্স, ব্যালেন্স বা নিক্তি, যেটাতে তুমি এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে মেপে নিবা, যতটুকু নিতে হবে পরিমাণ মতো, 5 গ্রাম বা 10 গ্রাম বা এরকম, এটা মেপে নিতে হবে ব্যালেন্স দিয়ে। সাধারণত ল্যাবে 3 ডিজিট এবং 4 ডিজিট ব্যালেন্স ইউজ করা হয়। 3 ডিজিট ব্যালেন্স বা নিক্তি এবং 4 ডিজিট ব্যালেন্স বলতে বোঝায় 0 পয়েন্টের পর যদি 1, 2, 3টা 0 আর তারপরে 1, মিনিমাম এই রেঞ্জে যদি ওয়েট এটা গ্রামে থাকবে, মাপতে পারে, তাকে বলা হয় 4 ডিজিট ব্যালেন্স। আর 3 ডিজিট ব্যালেন্স কি, 0 পরে 3 ঘর পর্যন্ত নির্ভুলভাবে মাপতে পারবো, অর্থাৎ 1 গ্রামের এটা হলো 1000 ভাগের 1 ভাগ 3 ডিজিটের জন্য। আর এটা হলো 0 পরে পয়েন্টের পরে 4টা ডিজিট, অর্থাৎ 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ নির্ভুলভাবে মাপতে পারবে 4 ডিজিট ব্যালেন্স। তো ল্যাবে সবচেয়ে আধুনিক যে ব্যালেন্স ইউজ করা হয় সেটা হচ্ছে এই 4 ডিজিট ব্যালেন্স। যাক, এটা এক্সট্রা ইনফরমেশন ছিল। তো তারপরে কি, পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রথমে বিকারে পানি নিতে হবে। প্রসেসটা বলতেছি এবার। বিকারে পানি নিতে হবে, এরপর থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মেপে নিতে হবে। কেন তাপমাত্রা মেপে নিতে হবে? কারণ বিভিন্ন তাপমাত্রায় অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বা দ্রবীভূত হওয়ার হারটা আলাদা। আচ্ছা, তারপর সঠিকভাবে ওজন করে অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে। যোগ করলা, মনে করো এটা বিকারের পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলা, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড মনে করো, যোগ করলা, থার্মোমিটারে টেম্পারেচার দেখে নিলা। তারপরে কি হবে, এবং রড দিয়ে সেটুকু নেড়ে দ্রবীভূত করতে হবে। এই সময়ের মধ্যে বারবার থার্মোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা দেখে নিতে হবে। আচ্ছা, এখানে কিছু টেবিলে ডাটা দেওয়া আছে, যে ডাটাগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা। ঠিক আছে। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করার সময় সে যেই তথ্যগুলো পাই সেখান থেকে। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ছিল, এইটা মনে করো একটা বাটি, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে বিকার, মনে করো এটা একটা বিকার, বিকারে এটা ওয়াটারে তুমি দিয়েছো কি, এসে অ্যামোনিয়াম ক্লোরাইড। সে মনে করো এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছো। দেওয়ার পরে এখান থেকে চারিদিকে আস্তে আস্তে চারিদিকে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হতে শুরু করবে এবং কমে যেতে শুরু করবে। কমে যাওয়ার শুরু করার এই রেটটা এখানে দেওয়া আছে 0 গ্রাম। যখন তুমি এখানে কোনো কিছু দ্রবীভূত করো নাই, তখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ঠিক আছে, এটা নর্মাল টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তো যখন তুমি 5 গ্রাম দ্রবীভূত করেছো, তখন টেম্পারেচার 20 ডিগ্রিতে নেমে আসছে। অর্থাৎ এখানে যখন তুমি 5 গ্রাম দিয়েছো এর ভিতরে, তখন চারিদিকের ওয়াটার থেকে এই 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কি করছে, তাপ শোষণ করে নিচ্ছে। কেন তাপ শোষণ করছে? কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে অ্যামোনিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসে পরিণত হয়, এবং এটা পরিণত হওয়ার জন্য এনার্জি দরকার হয়। এনার্জিটা এনভায়রনমেন্ট, অর্থাৎ এই পানি থেকে, অর্থাৎ পানির মধ্যে যেহেতু আমি অ্যামোনিয়াম ক্লোরাইডকে দিয়েছি, সে পানি তার এনভায়রনমেন্ট সেখান থেকে তাপ নিয়েছে, নিয়ে এটা ভেঙে গেছে। তো তাপ যদি শোষণ করে নেয়, তো তাপমাত্রা এই সিস্টেমের, অর্থাৎ এই বিকারের, এটা কমে যাবে। তারপরে যখন আরও বেশি 10 গ্রাম যোগ করা হয়েছে, তখন আর বেশি পরিমাণ তাপ শোষণ করা হয়েছে বাটির পানি, বিকারের পানি থেকে, অর্থাৎ সলভেন্ট থেকে। তখন কি হয়েছে, টেম্পারেচার আরও ডাউন করছে। তো টেম্পারেচার আরও ডাউন করার কারণ কি, অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে
অ্যামোনিয়াম আয়ন আর হলো ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। সো অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম ভাঙার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড এটা টেম্পারেচার ডাউন করছে। আরও বেশি যখন আমরা অ্যাড করব তখন আরও টেম্পারেচার ডাউন করবে। কেন? আরও বেশি পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় একটু ভিডিওটা পিছনে টেনে আরেকবার কথাগুলো শুনবা। যাই হোক, এই কারণে সময়ের সাথে সাথে যখন আমরা বেশি পরিমাণ বা অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বৃদ্ধি করব সলিউশনে, একই পরিমাণ সলিউশনে, তখন টেম্পারেচার কমে যাবে। আচ্ছা, এভাবে তোমাকে পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। এবার শুরু হবে তোমার পরীক্ষণ। পরীক্ষণ মানে হলো যে ডাটাগুলো তুমি পাইলা সেটা নিয়ে হিসাব নিকাশ এই টাইপের কিছু। আচ্ছা, তোমার পরীক্ষা সম্পন্ন করার জন্য একটি বিকারে 250 মিলি পানি নিয়ে তাপমাত্রা থার্মোমিটারে মেপে নাও। ধরো তাপমাত্রা 25°C। তুমি এটি তোমার খাতায় লিখে রাখো। এবার ব্যালেন্সের সাহায্য 5 গ্রামস অ্যামোনিয়াম ক্লোরাইড মেপে নিয়ে বিকারে পানিতে দাও। কাচদণ্ড দিয়ে নেড়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইডটিকে দ্রবীভূত করো। দ্রবীভূত হবার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার তাপমাত্রা মাপো। ধরো এবার তাপমাত্রা 20°C। ওই টেবিলে যেটা দেওয়া ছিল এই টেবিলের এই ডাটাগুলো এখানে দেওয়া আছে নিচে। ওকে, ব্যালেন্সের সাহায্যে আবার 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের দ্রবণে একইভাবে দ্রবীভূত করো। এতে বিকারের দ্রবণে মোট অ্যামোনিয়াম ক্লোরাইড হলো 10 গ্রাম। এভাবে বিকারের দ্রবণে আরও 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করে তৃতীয়বারে বিকারের অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ হলো 15 গ্রাম। এবং ধরো এবারের দ্রবণের তাপমাত্রা হলো 10°C। যাই হোক, অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম ক্লোরাইড ইনক্রিজিং অ্যান্ড দ্য টেম্পারেচার ডিক্রিজিং। আচ্ছা, প্রতিটি ধাপে প্রাপ্ত তথ্য ডাটা খাতায় লিখে রাখো এবং প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণের জন্য একটি তালিকায় লিপিবদ্ধ করো। তথ্যগুলো কেমন হতে পারে সেটি 10.3 টেবিলে দেখানো হলো। ওই যে আগে যে টেবিলটা দেখানো হলো এটা হলো 10.3 টেবিল। এই যে 10.3 টেবিল এটাতে দেখাচ্ছে। যাই হোক, তো টেবিলের তথ্যগুলো বিশ্লেষণ করলে কি দেখা যায়? দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণে দ্রবীভূত করা হচ্ছে, তাপমাত্রা যত কমে যাচ্ছে, এ থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো যেহেতু পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণের তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে। অর্থাৎ ফলাফল বা রেজাল্ট এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। অর্থাৎ অর্থাৎ কি হলো? এটা যদি বিকার হয়, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত যখন করবা তখন যদি এটা ওয়াটার হয়, ওয়াটার থেকে কি হবে? তাপ শোষণ করবে সে নিজের দিকে তাপ শোষণ করে নিয়ে নিবে। কালারটা ভালো হচ্ছে না। হিট শোষণ করে নিবে। যদি চারিদিক থেকে হিট শোষণ করে নেয়, হিটটা এইটুকুর মধ্যে, এটা যেহেতু সলিউশন, এর মধ্যে থেকে হিট শোষণ করে নিচ্ছে এতটুকু, তাহলে এই চারিদিকে টেম্পারেচারটা কি হবে? ডাউন করবে। আচ্ছা, উপরের পরীক্ষা সম্পন্ন করতে তুমি যে সকল ধাপ অনুসরণ করলে সেগুলোর ফ্লো চার্ট হলো এখানে মেথড, যেভাবে কাজটা সম্পন্ন করা হয় যে কোনো কাজ তার সিকোয়েন্স অনুসারে কোনটার পর কোন কাজ করতে হবে সেই চার্ট, যেটা ডায়াগ্রাম আকারে দেখানো হয় বা প্রবাহমান তালিকার মাধ্যমে নিম্নরূপে দেখানো যায়। কিভাবে দেখানো যায় নিচে দেখো। আচ্ছা, প্রথমে হলো যে কোনো গবেষণা ক্ষেত্রে প্রথমে 1 নম্বর যে কাজ সেটা হলো বিষয়বস্তু নির্ধারণ। তুমি একটা কাজ করবে, অবশ্যই সেটার বিষয়বস্তু তোমাকে নির্ধারণ করতে হবে। তাছাড়া কাজ করবা কি? প্রথমে তো কাজের শুরুতে বিষয়বস্তু নির্ধারণ করতে হয়। তারপরে কি? বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে কি করতে হবে? বিষয়বস্তু সম্পর্কে ধারণা। তুমি যে কাজটা করবা ওই কাজ সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে, তাছাড়া কাজ কিভাবে করবা। তো সেই ধারণা কোথেকে পাওয়া যাবে? ওই একই ধরনের কাজ আগে কেউ করছে কিনা, পূর্বের কোনো গবেষণা আছে কিনা ওই বিষয়ে, সেগুলো দেখতে হবে। দেখলে ওই বিষয়ের বেসিক ধারণা বা ওই এক্সপেরিমেন্টের কি কি ফলাফল পাইছে আগে কেউ, সেই বিষয়ে ধারণা পাওয়া যাবে। তো সেটা এখানে কাজে লাগবে। তো তারপরে 3 নম্বরে কি আছে? প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ। তুমি যে এক্সপেরিমেন্টটা করবা ওটা করার জন্য কি কি যন্ত্রপাতি দরকার সেগুলা ম্যানেজ করতে হবে, তাছাড়া পরীক্ষা তো সম্ভব না। তারপর কি? পরীক্ষা শুরু করতে হবে। তো পরীক্ষা শুরু করার আগে 3টা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো বিষয়বস্তু নির্ধারণ, এটা অটোমেটিক সবাই করবেই, কারণ বিষয়বস্তু ছাড়া আমরা পরীক্ষা করবো কি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই বিষয়ে আগে কোনো গবেষণা হয়েছে কিনা,
আগে ওই বিষয়ে কেউ কোনো কথা তথ্য দিয়েছে কিনা সেটা আগে দেখতে হবে। আচ্ছা, এটার পরের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই পরীক্ষাটা করতে আমার কি কি ইনস্ট্রুমেন্ট দরকার। ঠিক আছে, তোমরা কেমিস্ট্রি ল্যাবে যখন কাজ করবে তখন বুঝতে পারবা যে কোনো এক্সপেরিমেন্টের জন্য অনেক ইনস্ট্রুমেন্ট দরকার হয়। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট হতে পারে। যাই হোক, তারপরে পরীক্ষণটা শুরু করলা। পরীক্ষণটা করার পরে কি করবা? পরীক্ষা করলে অবশ্যই কিছু তথ্য পাওয়া যাবে। ওই তথ্যগুলো কি করতে হবে? সংগ্রহ করতে হবে। সংগ্রহ যদি না করো সব ভুলে যাবা। তো ছোট ছোট যতই বিষয় হোক বা যতই ইজি বিষয় হোক সেটা সংগ্রহ করতে হয়, লিখতে হয় খাতায়। তারপরে কি করতে হবে? এক্সপেরিমেন্ট শেষ হলে তথ্যের বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণটা কি হবে? বিশ্লেষণ বলতে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো এই এক্সপেরিমেন্ট আগে কেউ করছে কিনা, যদি করে থাকে তার এক্সপেরিমেন্টের সাথে তোমার এক্সপেরিমেন্টের তথ্যের বা যে রেজাল্টটা পাইলে এটার পার্থক্য কেমন। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এক্সপেরিমেন্টগুলো কোনো না কোনো সায়েন্টিস্ট করে রাখে এবং স্ট্যান্ডার্ড একটা মান থাকে। তোমার এক্সপেরিমেন্টের মান কি তাদের এক্সপেরিমেন্টের মানের কাছাকাছি হয়েছে নাকি অনেক ডিফারেন্স হয়েছে। যত অ্যাকুরেট মান হবে তত তোমার এক্সপেরিমেন্ট সফল। যত মানটা ভেরিয়েশন বেশি হবে তত এক্সপেরিমেন্টটা দুর্বল হয়েছে। যেমন আমরা ইউনিভার্সিটিতে যখন এক্সপেরিমেন্টগুলো করি তখন পাবলিক ইউনিভার্সিটিতে আমাদেরকে প্রচুর ল্যাব করায়। যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করি কেমিস্ট্রি। তো এখানে আমাদের প্রচুর ল্যাব করতে হয়, আমাদেরকে এক্সপেরিমেন্ট করতে হয় অনেক। তো প্রায় সবগুলো এক্সপেরিমেন্টেরই একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট থাকে যেগুলো সায়েন্টিস্টরা করে রাখছে। তো আমাদের এক্সপেরিমেন্টের রেজাল্ট ইন্ডিভিজুয়ালি আমরা করার পরে স্ট্যান্ডার্ড রেজাল্টের সাথে মিলিয়ে দেখি কেমন হয়েছে আমাদেরটা। যদি ইরোর বা মিস্টেক বা ভুলের পরিমাণ 5%-এর বেশি হয়ে যায় তাহলে আমাদের সেই এক্সপেরিমেন্টটাকে ডিসকোয়ালিফাইড করা হয়, অর্থাৎ আমাদেরকে আরও ভালোভাবে এক্সপেরিমেন্ট করতে হয়। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই তথ্যটা বিশ্লেষণ করতে হবে। যদি বিশ্লেষণ করে আমাদের আহ, তথ্যে তথ্যটা অর্থাৎ এক্সপেরিমেন্টটার রেজাল্ট ঠিক থাকে তাহলে আমাদের এক্সপেরিমেন্ট ঠিক হয়েছে এবং এইভাবে এক্সপেরিমেন্ট করলে আমরা নতুন কিছু সত্যি সত্যি পাবো, ভুল হবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট স্টেপ, এটা ছিল 4 নম্বর, এটা 5 নম্বর স্টেপ। এবং লাস্ট 6 নম্বর স্টেপ হলো ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। ফলাফল নিয়ে আলোচনা যেটা বললাম, কত পার্সেন্ট ইরোর হতে পারে বা কি হতে পারে এগুলা। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপগুলো এখানে কোশ্চিনে অনেক সময় দেওয়া থাকবে। 1 নম্বর স্টেপে তুমি কি কাজ করবা, সেটা হলো বিষয়বস্তু নির্ধারণ। কোনো সময় কোশ্চিনে বলতে পারে 2 নম্বর স্টেপে কি কাজ করবা, সেটা হলো কি ওই এক্সপেরিমেন্ট সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন। 3 নম্বর স্টেপে কি করবা এরকম কোশ্চিন থাকতে পারে, সেটাতে কি বিষয়বস্তু বা যন্ত্রপাতি ওই এক্সপেরিমেন্ট করতে যা যা লাগে সবগুলো ম্যানেজ করতে হবে 3 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপে এক্সপেরিমেন্টটা করতে হবে। ঠিক আছে, এবং 5 নম্বর স্টেপটা হলো এক্সপেরিমেন্টের ফলাফল নিয়ে, সেটা হলো ফলাফলটা সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। 6 নম্বর স্টেপ কি এবং লাস্ট স্টেপ সেটা হলো ফলাফল নিয়ে আলোচনা করতে হবে অন্যদের সাথে যারা এই একই এক্সপেরিমেন্ট করছে, অথবা সুপারভাইজারের সাথে যে এক্সপেরিমেন্ট করাচ্ছে, অথবা বন্ধুদের সাথে যে একই রকম এক্সপেরিমেন্ট আগে করছে। যাই হোক, তো এই কয়েকটা স্টেপে যে কোনো এক্সপেরিমেন্ট সম্পন্ন করতে হয়। আচ্ছা, তো রসায়নের গবেষণার বিভিন্ন ধাপ এগুলো ছিল। তো রসায়নের পরীক্ষা বা গবেষণার জন্য সাধারণত উপরের ধাপগুলো অনুসরণ করতে হয়। ডেট সেট। আচ্ছা, আমরা এখন নতুন একটা টপিকে আসব, সেটা হলো 1.6 রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ, এগুলো সম্পর্কে। সেটাকে সেফটি মেজার্স ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইন ইউজ অফ কেমিক্যালস। ওকে, সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বা ল্যাবরেটরি বলে। আমরা সাধারণত বলি ল্যাব বা ল্যাবরেটরি। এটাকে এটা কোথায়, মানে এটা কাকে বলা হয় ল্যাবরেটরি? যেখানে গবেষণা করা হয় বিজ্ঞানের বিষয়। তাই যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বলা হয়। রসায়ন পরীক্ষাগার কেমিস্ট্রি ল্যাবরেটরি বলে। যাক, বুঝতেই পারছো, রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। অবভিয়াসলি অনেক রাসায়নিক দ্রব্য আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয়, মানে খুব সহজেই কি হয়, আগুন ধরে যায় এবং ব্লাস্ট হয়, যেমন পারমাণবিক বমের মতো যেগুলা বিভিন্ন বম জাতীয়। আচ্ছা, কোনোটি কি হয় দাহ্য। দাহ্য বলতে কি বোঝায়? আগুন ধরে যায়, এই যে সহজে আগুন ধরে যায়। কোনোটি আমাদের শরীরে সরাসরি ক্ষতি করে। ক্ষতি কিভাবে করে? টিস্যু নষ্ট করে। যাই হোক, কোনোটি পরিবেশের ক্ষতি করে। রসায়নের পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয়
তার বেশিরভাগই কাঁচের তৈরি। আচ্ছা, কাঁচের তৈরি কেন? কারণ পরীক্ষার সময় আমাদেরকে সবসময় অবজার্ভ করতে হয়, দেখতে হয় মলিকিউলসের, অর্থাৎ যেই দ্রব্য বা যে প্রোডাক্ট বা যেই ইয়ে নিয়ে আমরা কাজ করব, সেই যৌগটার অবস্থান কেমন, রিঅ্যাকশন হচ্ছে কিনা, এগুলো সবসময় অবজার্ভ করতে হয়। এজন্য কাঁচের তৈরি। ট্রান্সপারেন্ট না হলে তো আমরা দেখতে পাবো না ভিতরে কি হচ্ছে। তাই এই রসায়নের পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। একটু অসতর্ক হলেই কি হয়, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন অ্যাসিড গায়ে পড়লে শরীরে ক্ষতির সৃষ্টি হতে পারে, পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই শরীরকে রক্ষা করতে পড়তে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন। আচ্ছা, রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত, আর লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। এটি সাধারণত সাদা রঙের হয়, যেটা ডক্টরদের মতো। এই যে এটা হলো সেই অ্যাপ্রন। এটা হলো কি? অ্যাপ্রন। অ্যাপ্রন শুধু ডক্টররাই পরে না, এটা কি শুধু ডক্টররাই না, এটা হলো কেমিস্টরাও পরে। কেমিস্ট বিভিন্ন মুভিতে দেখবা কেমিস্টরা অ্যাপ্রন পরে অনেক কেমিক্যালস তৈরি করে, যেগুলো খাইলে মানুষ অনেক বড় হয়ে যায়, বিভিন্ন প্রাণীতে রূপান্তরিত হয় এরকম। হাতের সুরক্ষার জন্য ব্যবহার করতে হয় হ্যান্ড গ্লাভস। এই যে এটা হলো হ্যান্ড গ্লাভস। এটা ইউজ করতে হয় যাতে হাতে কেমিক্যাল না পড়ে। চোখকে সুরক্ষা করার জন্য ব্যবহার করতে হয় সেফটি গুগলস। এটা হলো সেই সেফটি গুগলস। এটা যে কোনো বিস্ফোরক জাতীয় যখন কেমিক্যাল নিয়ে আমরা কাজ করি, যেগুলা ব্লাস্ট করতে পারে, সেগুলো কাজ করার আগে এটা পড়তে হয় যাতে চোখটা সুরক্ষিত থাকে। এটা মাস্ক সম্ভবত, কেমন চেহারাই দেখাচ্ছে, যা হোক এটা মাস্ক হতে পারে। আচ্ছা, রসায়নের পরীক্ষা নিজের সেফটির জন্য ব্যবহার করতে এরকম কয়েকটি জিনিসের ছবি দেওয়া হলো। আচ্ছা, সবিশেষ এই যে মাস্ক, ঠিক আছে। আচ্ছা, একটি রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির। সেটি কি বিস্ফোরক অথবা দাহ্য নাকি তেজস্ক্রিয়, এটা ইম্পর্টেন্ট। সেটি বোঝার জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটার লেভেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই সাংকেতিক চিহ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে। ঠিক আছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এই সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম পরিবর্তন করে, যা গ্লোবালি হারমোনাইজড সিস্টেম নামে পরিচিত। গ্লোবালি হারমোনাইজড সিস্টেমে বিভিন্ন পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সুনির্দিষ্ট পিক্টোগ্রাম বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। পিক্টোগ্রাম বা সাংকেতিক চিহ্ন, অর্থাৎ যদি তুমি কেমিস্ট্রি ল্যাবে কখনো ঢুকো, কখনো প্রবেশ করে দেখো, দেখবা অনেক ধরনের কেমিক্যালস বিভিন্ন বোতলে সাজানো আছে তাকে। তো তোমার যেই কেমিক্যালটা প্রয়োজন, সেই কেমিক্যালের নাম প্রত্যেকটা বোতলের নাম লেখা থাকবে, কিন্তু তুমি ওটা ব্যবহারের সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করবা। সেটা যদি তেজস্ক্রিয় হয় অবশ্যই অনেক বেশি সেফটি মেনটেন করবা। সেটা যদি নর্মালি হয় তাহলে অতটা সেফটির দরকার নেই। যদি সেটা দাহ্য পদার্থ হয় তাহলে আগুনের আশেপাশে নিয়ে যাবা না। যদি জারক হয় তাহলে বিচারকের কাছে নিয়ে যাওয়া যাবে না। তো এরকম বিভিন্ন প্রবলেম হইতে পারে বিভিন্ন ধরনের কেমিক্যালসে। তো এগুলা কোনটাতে কি ধরনের সমস্যা হবে এটা আগে থেকে কিভাবে জানা যাবে? যে প্রথমে কেমিক্যালস যে বোতলে রাখবে সে জানবে কি ধরনের কেমিক্যালস রাখতেছে, সে কি করবে বোতলের লেভেল করে দিবে বা বোতলের উপরে লিখে দিবে যেটা এই ধরনের কেমিক্যালস। তো সবসময় ওগুলো লেখা সম্ভব হয় না, এই জন্য কিছু চিহ্ন দ্বারা ওগুলাতে বোতলে চিহ্নিত করা হয়। এই চিহ্নগুলো দেখলে বোঝা যায় এই ধরনের বোতলে এই ধরনের জিনিস রয়েছে। নিচে কিছু তালিকা দেওয়া রয়েছে, যেমন এই যে সাংকেতিক চিহ্ন যদি বোতলে কোনো বোতলের গায়ে, মনে করো এটা বোতল, মনে করো এটা একটা বোতল, ঠিক আছে। বোতলের গায়ে এরকম ভাবে চিহ্নটা দেওয়া রয়েছে। যদিও আমি খুব খারাপ পিকচার আঁকাই, তারপরেও এরকম পিকচারে দেওয়া আছে, এরকম চিহ্ন ধরলাম, এইরকম আগুন, বৃত্তের উপর আগুন দেওয়া আছে, দিয়ে একটা লেবেলিং করা আছে কি এরকম একটা লেবেলে ইয়েতে এরকম ভাবে দেওয়া আছে। তো এই বোতল দেখলে তুমি কি বুঝবা? এখানে এমন কোনো পদার্থ রয়েছে যেটা হলো জারক পদার্থ, মানে এ কি করে, বিজারিত করে অন্যকে। যাই হোক,
তো এরকম বেশ কয়েক ধরনের সাংকেতিক চিহ্ন দেখতে পাবা, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। যেমন প্রথমে যেটা বলা আছে সেটা হলো বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। কোনো কোনো পদার্থ আছে যেগুলো আগুনের বা হিটের সংস্পর্শে আসলেই বিস্ফোরণ করতে পারে, যেমনটা বিভিন্ন বম বিস্ফোরণ ঘটায়। তো এগুলোর থেকে খুবই সাবধান থাকতে হয়। এবং কীভাবে সাবধান থাকবে, আগেই যদি বোতলে দেখো এরকম কোনো সাইন আছে কোনো বোতলে, তাহলে বুঝে নেবা এটা হলো বিস্ফোরক। সো সেরকমভাবে সেফটি মেনটেন করা যাবে। এই চিহ্নবিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে। তো ব্যবহারের ঝুঁকি সাবধানতার মধ্যে এটা, এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীরে এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নড়াচড়া করতে হয়। যেমন টিএনটি, যত যত মিসাইল বা পারমাণবিক বম ছাড়া অন্যান্য নর্মাল যেই ক্লাস্টার বোমা থেকে শুরু করে নর্মাল যেই গ্রেনেডগুলো তৈরি করা হয়, এগুলো মূলত টিএনটি দ্বারা তৈরি করা হয়। টিএনটি হলো একটা যৌগ যেটার সংকেত হলো এরকম, একটা বেনজিনে এখানে CH3, এটা টলুইন, এই দুই, এটা হলো 2 নম্বর পজিশন, 4 নম্বর, আর হলো 6 নম্বর পজিশনে থাকবে হলো নাইট্রো গ্রুপ, NO2 NO2 NO2, এটা হলো টিএনটি। জাস্ট ক্লিয়ারলি আরেকবার দেখাই। এটা আমরা জানি বেনজিন। এখানে যে CH3 গ্রুপ থাকে এটাকে বলা হয় টলুইন। তো টলুইনের এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এইটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর কার্বন, 6টা কার্বন, আর এটা 7 নম্বর। যাই হোক, 2 নম্বর কার্বনে, 4 নম্বর কার্বনে আর 6 নম্বর কার্বনে যদি এগুলো যদি নাইট্রো গ্রুপ যোগ থাকে কোনোভাবে এখানে এখানে এখানে, তাহলে এটাকে বলা হয় টিএনটি। টিএনটি টিতে হলো ট্রাই, এতে হলো নাইট্রো, টিতে হলো টলুইন। ট্রাই নাইট্রো টলুইন, অর্থাৎ 3টা নাইট্রো গ্রুপ আছে, 1 2 3, 3টা নাইট্রো গ্রুপ আছে, এখানে হলো ট্রাই নাইট্রো টলুইন। এটাকে বলে টিএনটি, যেটা একটা হলো বিস্ফোরক। ম্যাক্সিমাম বমে, ওয়েপনে এই টিএনটি ইউজ করা হয়। তারপরে পারঅক্সাইড। পারঅক্সাইড হলো যে যৌগে অক্সিজেনের পরিমাণ সাধারণ পরিমাণ চেয়ে বেশি, তো এটা ইউজ করা হয়, এটা অনেক দাহ্য পদার্থ, বিস্ফোরক পদার্থ। তারপরে হলো নাইট্রোগ্লিসারিনও বিস্ফোরক, ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ। ঠিক আছে। আচ্ছা, তারপরে দিকে হলো দাহ্য পদার্থ। দাহ্য বলতে যেটা সাধারণত জ্বলে, বিভিন্ন ধরনের তেল গ্যাস এগুলো। আচ্ছা, অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ্য পদার্থ। এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে। অ্যালকোহলে আগুন ধরে যায়, যেমন আমরা যে পারফিউম ইউজ করি এগুলোতে অ্যালকোহল দেওয়া থাকে, এগুলাতে যে আগুন ধরে যায়, যেমন একটা পেজে বা একটা কাগজে বা কোনো জায়গাতে এই পারফিউমগুলা স্প্রে করে সেখানে আগুন দিলে দেখবো আগুন ধরে যাবে। তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। তো দাহ্য বা ফ্লেমেবল সাবস্টেন্স, এরকম চিহ্ন দেখলে বোঝা যাবে একটা দাগের উপর আগুনের শিখা থাকবে। তারপরে এই চিহ্নটা ইম্পর্টেন্ট, এটা হলো বিষাক্ত পদার্থ, যে এই পদার্থগুলো খুবই বিষাক্ত শরীরের জন্য। সেগুলোতে একটা মাথার খুলি এবং 2টা হাড় এরকম থাকবে। আচ্ছা, এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসে অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করে শরীরে নানা ধরনের ক্ষতি হতে পারে। যেমন বেনজিন, ক্লোরোবেনজিন। বেনজিনটা হলো, এইটা হলো বেনজিন, এটাকে বলা হয় বেনজিন, এটা বেনজিন। ক্লোরোবেনজিন, বেনজিনে জাস্ট একটা ক্লোরিন, যদি যে কোনো এক জায়গায় যদি একটা ক্লোরিন থাকে এটা হলো ক্লোরোবেনজিন। মিথানল, মিথানলটা হলো এরকম CH4, এটা হলো মিথেন। তো মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে 3টা হাইড্রোজেন দিয়ে আর একটা হাত থাকবে, এই হাতে যদি এটা হলো হাইড্রোক্সিল, এটা হলো অ্যালকোহল গ্রুপ, যদি এটাকে বলা হয় মিথানল। ঠিক আছে। তো এগুলো কি হলো, এ ধরনের পদার্থ। এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রনটা কি, হাত মোজার মতো গ্লোভস, সরি অ্যাপ্রনটা হলো যেটা পুরো বডি সাথে একটা যেতে ইয়ে থাকবে, যেটা একটু আগে বলা হলো, সেটা অ্যাপ্রন। হ্যান্ড গ্লাভস,
সেফটি গুগলস, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে। ওকে, আমরা নেক্সটে যাই। উত্তেজক পদার্থ, ইরিট্যান্ট সাবস্টেন্স। এগুলো কি? ডাস্ট, ধূলিকণা, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড N2O, যেটা নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ। এগুলো কি করে? উত্তেজক বলতে কি বোঝাচ্ছে? এগুলো ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে। ঠিক আছে, তাই এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গুগলস ব্যবহার করতে হবে। তারপরে হলো স্বাস্থ্য ঝুঁকি। এই চিহ্নটা দেখলে বোঝা যাবে স্বাস্থ্য ঝুঁকি, যে স্বাস্থ্যে বডিতে হয়ে যাচ্ছে, এটা হলো স্বাস্থ্য ঝুঁকি পূর্ণ পদার্থ, হেলথ রিস্ক সাবস্ট্যান্স। ওকে, এই ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে তা শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। ঠিক আছে, এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো কঠিন রোগ কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে। বেনজিন, টলুইন। বেনজিন তো একটু আগে দেখাইলাম, এটা বেনজিন। কিন্তু টলুইনটা কি? টলুইনটা হলো জাস্ট বেনজিনের সাথে একটা CH3 গ্রুপ যোগ থাকলে টলুইন হয়, যেটা TNT-তে দেখাইলাম। এই যে TNT-তে এই এই কালার যেটা নীল, এই কালার যতটুকু আছে এটা হলো টলুইন। আচ্ছা, জাইলিন ইত্যাদি এ ধরনের পদার্থ। তাই এগুলোকে সতর্কতার সাথে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গুগলস ও মাস্ক পরতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? এটা হলো তেজস্ক্রিয় পদার্থ, সবচেয়ে ইন্টারেস্টিং নাকি? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলা হয়? যেসব পদার্থের নিউক্লিয়াস থেকে অনবরত বিভিন্ন তেজস্ক্রিয় রে, এটা যদি নিউক্লিয়াস হয়, বিভিন্ন তেজস্ক্রিয় রে চারিদিকে নির্গত হয়। তেজস্ক্রিয় রে এর মধ্যে কি আছে? আলফা, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলা নির্গত হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। এই রেগুলো কোথা থেকে নির্গত হয়? এগুলো হলো নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আর নিউট্রন আছে, তাই না? তো নিউট্রন যখন প্রোটনে ট্রান্সফার হয় তখন এক ইলেকট্রন নির্গত হয়, এটাকে বলা হয় বিটা। এরকম গামা এবং আলফা নির্গত হয়। আলফা মানে হলো হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ 4, ভর সংখ্যা 2+, এটাকে বলে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা। আর গামার এখানে কোনো চার্জ বা ইয়ে নেই, নিউট্রাল। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কে কি বলা হয়েছে? এইসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। এটা কি একজনকে কেন বলছে? যাকে যে এটার যে সংস্পর্শে আসবে তাকে করে দিতে পারে বিকলাঙ্গ। যাই হোক, তাই এইসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। যেমন ইউরেনিয়ামের সংকেত হলো ইউ। এটার 235 হলো ভর সংখ্যা, অর্থাৎ 1 মোল ইউরেনিয়ামের ভর 235 গ্রাম। ইউরেনিয়ামের আরও কয়েকটা ইয়ে রয়েছে, আইসোটোপ রয়েছে, যেমন 238, 236, এরকম। তো 235 বা 238 এগুলো বেশি ইউজ হয়। রেডিয়াম এটাও তেজস্ক্রিয়, ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, নেক্সটে যাই। পরিবেশের জন্য ক্ষতিকর। এই যে পরিবেশের চিহ্ন, যে একটা গাছের চিহ্ন দেওয়া আছে আর একটু নিচে ঘাস লতাপাতার মতো, তো এটা পরিবেশের চিহ্ন বোঝাচ্ছে। তো পরিবেশের জন্য ক্ষতিকর, গাছটা মারা গেছে এরকম বোঝাচ্ছে এখানে। তো এটা হলো ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, ভারী ধাতু, মার্কারি, ভারী ধাতু। লেডের সংকেত হলো পিবি, এটা হলো লেড। আর মার্কারি হলো Hg, তে হলো মার্কারি। ঠিক আছে, ইত্যাদি। তাই এগুলো ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক হওয়া উচিত। প্রয়োজন, ব্যবহারের সময় এগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব পদার্থকে যত সম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে এগুলো সহজে পরিবেশ ছড়িয়ে পড়তে পারবে না। আচ্ছা, তারপরে হলো ক্ষয় সৃষ্টিকারী। দেখো এখানে হাতের উপরে টিউব থেকে কিছু পড়তেছে, যেটা ক্ষয়কারক পদার্থ, তো এটা ক্ষয় করে দিচ্ছে। এই চিহ্ন থেকে বুঝতে হবে এটা আসলে ক্ষয়কারী পদার্থ বা করোসিভ, বিশেষ করে অ্যাসিড ক্ষার, শক্তিশালী এরকম হয়। আচ্ছা, এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরে ক্ষতির সৃষ্টি হয়। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভেতরে অঙ্গের ক্ষতি সাধন করতে পারে।
হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এই ধরনের পদার্থ। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অনেক শক্তিশালী অ্যাসিড যেটা আমাদের পাকস্থলীতে রয়েছে। এটার পিএইচ মান হলো 1, 2 এরকম হয়। সালফিউরিক অ্যাসিড আরও শক্তিশালী, এটার সংকেত হলো H2SO4। ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হলো অ্যাসিড না, এটা হলো ক্ষার। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো বেস বা ক্ষার, আর এই দুটো হলো অ্যাসিড। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড এগুলা। নর্মালি আমরা ল্যাবরেটরিতে যেগুলো অ্যাসিড ইউজ করি তাদের মধ্যে এগুলোর পিএইচ 0 থেকে 0-র কাছাকাছি। তো মোটামুটি চ্যাপ্টার। আর ক্ষারের পিএইচ যত শক্তিশালী ক্ষার হবে তার পিএইচ তত 14-র কাছাকাছি যাবে। ঠিক আছে। পিএইচ যত বেশি হয়, পিএইচ রেঞ্জ হলো 0 থেকে 14। 0-র যত কাছাকাছি তত অ্যাসিড, 14-র যত কাছাকাছি তত বেশি ক্ষার, এবং 7 হলো নিউট্রাল বা নিরপেক্ষ। পিএইচটা হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন বা ডেন্সিটি অফ হাইড্রোজেন ইন আ সিস্টেম অর ইন এ সলিউশন। সেটা নিয়ে ডিটেলসে জানবো ইন ফিউচার। তো আমরা আজ চ্যাপ্টার পড়া শেষ করলাম। এখন আমরা নমুনা কোশ্চেনগুলো দেখে নিই। আচ্ছা, বহু নির্বাচনী কোশ্চেন। তো প্রথমে বলছে তেজস্ক্রিয় মৌল কোনটি? তেজস্ক্রিয় মৌল কোনটি? আমরা দেখলাম তেজস্ক্রিয় মৌল রেডিয়াম। এই যে তেজস্ক্রিয়, এই যে এখানে কই, এই যে রেডিয়াম, তেজস্ক্রিয় মৌল রেডিয়াম। আর এখানে সিলভার, রেডিয়াম, সিলভার, সিলভার এজি। সিলভার তো আমরা জানি, আমরা হাঁড়ি পাতিল সিলভারের ইউজ করি, এগুলো তো তেজস্ক্রিয় না। কপার, কপার মানে হলো তামা, এটা তার ইউজ করি আমরা। কপার তামার অনেক জিনিস রয়েছে। জিঙ্ক, জিঙ্ক হলো Zn, এটা মানে হলো দস্তা, এটা ইউজ করি বাসা বাড়িতে, সংকর ধাতুর মধ্যে মিক্সার হিসেবে থাকে, এটা তেজস্ক্রিয় নয়। শুধু তেজস্ক্রিয় হলো রেডিয়াম, রেডিয়ান, রেডিয়াম। ওকে। 2 নম্বর, নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এই যে এটা হলো আগুন, সেটা কি বোঝায়? এটা হলো দাহ্য পদার্থ বোঝায়। দেখো দাহ্য পদার্থের চিহ্নটা কি ছিল এখানে, এই যে, এই যে একটা রশির উপরে একটা রেড ইয়ে আর কি, আগুনের শিখা, এটা হলো দাহ্য পদার্থ। ঠিক আছে। আর বিস্ফোরক, বিস্ফোরক তারপর তেজস্ক্রিয় পদার্থ, এগুলো চিহ্ন দিলে বুঝবে, আগুনের শিখা এগুলো আলাদা। আচ্ছা, নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? তেজস্ক্রিয় চিহ্ন আমরা কি দেখলাম উপরে, এইটা। এটা কি? এটা করসিভ বা ক্ষয়কারক, এটা পরিবেশের ক্ষতি করে, এটা হলো বডি বা স্বাস্থ্য ঝুঁকি চিহ্ন এগুলা। আচ্ছা, 4 নম্বর, কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? এখন ব্রোঞ্জ আর হলো ব্রাশ, এই দুটা নিয়ে কনফিউজ থাকে সবার। একটা হলো ব্রাশ, ব্রাশ আমি লিখে দিই দুইটাই পাশাপাশি। একটা হলো ব্রাশ আর একটা হলো ব্রোঞ্জ। ব্রাশ মানে হলো পিতল, আর ব্রোঞ্জ মানে হলো কাঁসা। কাঁসা আর পিতল আপাত দৃষ্টিতে একই রকম মনে হলে এগুলোর মধ্যে উপাদানের পার্থক্য রয়েছে। কাঁসাতে ইউজ করা হয় কপার আর হলো টিন। মনে রাখার জন্য হলো কা থেকে কপার আর সা থেকে এসএন, টিন। আর পিতল বা ব্রাশ ইউজ করা হয় কপার, কপারের সাথে রেড কালার নিয়ে নিই, এটাতে ইউজ করা হয় একটা হলো কপার, তার সাথে হলো জিঙ্ক বা দস্তা। সো ব্রোঞ্জ মানে কি? কাঁসা। কাঁসাতে তৈরিতে কি ব্যবহার করা হয়? অবশ্যই লোহা নয়, টিন এখানে ব্যবহার করা হয়। জিঙ্ক না, জিঙ্ক কোথায় ইউজ করা হয়? ব্রাশ বা পিতলে, লেডও না। ঠিক আছে। আচ্ছা, রসায়ন গবেষণা প্রক্রিয়া, যে গবেষণার অনেকগুলো ধাপ নিয়ে আলাপ করলাম, সেখান থেকে এই কোশ্চেনটা। গবেষণার প্রক্রিয়া কি বলছে? 1, পঞ্চম ধাপে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা হয়। এটা ঠিক। দেখো পঞ্চম ধাপে কি করা হয়, আমরা এখানে যা দেখি,
এই যে 5 নম্বর ধাপ এটা। 5 নম্বর ধাপে কি করা হয়? তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ করা হয়। তাহলে কি তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা হয়। চতুর্থ ধাপে পরীক্ষা করা হয়। পরীক্ষণটা কি চতুর্থ ধাপে করা হয় না? এই যে 4 নম্বর ধাপ এটা। এই 4 নম্বর ধাপে পরীক্ষণ করা হয়। 1 2 3 4 হ্যাঁ। তাহলে 4 নম্বর ধাপে পরীক্ষণ করা হয়। তাহলে এটা সঠিক ছিল, এটাও সঠিক। প্রথম ধাপে বিষয়বস্তু নির্ধারণ করা হয় অবশ্যই। তার মানে এই 3টাই সঠিক। এটাই হলো সঠিক অ্যান্সার। এগুলো হচ্ছে না। আচ্ছা, আমরা এবার সৃজনশীল প্রশ্নে যাব। এখানে 2টা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকের 2টা পিকচার দেওয়া আছে। 1 নম্বরে ওষুধ সেবনের ছবি, ছেলেটা ওষুধ খাচ্ছে। আর 2 নম্বরে হলো সবজি খেতে কীটনাশক। আচ্ছা, কি কোশ্চেন করছে এটা দেখি। গবেষণা কি? গবেষণা সংজ্ঞাটা আমরা উপরে দেখেছিলাম। কি? কোন একটা বিষয়ে ল্যাবরেটরিতে বিস্তর স্টাডি করা। আহ, গবেষণা বিষয়ে আমি দেখলাম, এখান থেকে আমরা ডাইরেক্ট সংজ্ঞাটা নেব। এই যে গবেষণা, গবেষণাগার বলে কোথায়? এই যে স্থানে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা হয়। আচ্ছা, গবেষণাগার এটা। গবেষণাটা কি? এই যে এখানে গবেষণা। আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা হচ্ছে গবেষণা। সো এই 2 লাইনটা গবেষণার সংজ্ঞা, ডেফিনেশন হিসেবে এখান থেকে নিবা। আমি নিজের মতো করে বলতে পারতাম, সেটা না বলে এখানে বইয়ে আছে এটা দেখালাম। এটা বেস্ট হয়। তারপরে কি বলছে? আচ্ছা, 2 নম্বর, পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? পাকা আম খেতে মিষ্টি লাগে কেন এটা ওই যে প্রথম দিকে চ্যাপ্টারে একটা টেবিল রয়েছে, টেবিলে সুন্দরভাবে দেওয়া আছে। পাকা আমে কি হয়? অ্যাসিড থেকে কি হয়? অ্যাসিডটা ট্রান্সফার হয়ে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে গ্লুকোজে পরিণত হয়। এই কারণে মিষ্টি লাগে। আমি দেখাই, এটা দেখানো যাবে এখানে। এই যে কাগজ, সেলুলোজ। এই যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? কাঁচা আম বিভিন্ন জৈব অ্যাসিড থেকে সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড প্রভৃতি। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়, তাই পাকা আম মিষ্টি লাগে। এটা তোমার এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেন নাম্বার গ। গতে বলছে কি? উদ্দীপক এ এক উদ্দীপকে এ নম্বর চিত্রের রসায়ন কিভাবে সম্পর্কিত? এ নম্বর চিত্রে কি করতেছে? ওষুধ সেবন করতেছে। ওষুধ সেবনের রসায়ন ডাইরেক্ট সম্পর্কিত, কেননা ওষুধ মানে কি? ওষুধ তো হলো প্রত্যেকটা ওষুধ হলো কেমিক্যাল, কেমিক্যাল কম্পাউন্ড বা যৌগ, কেমিক্যাল যৌগ। এই যৌগগুলো কি পরিবেশে পাওয়া যায়? ডাইরেক্ট না, পাওয়া যায় না। কিছু কিছু ওষুধ ডাইরেক্ট গাছগাছরা অর্থাৎ ভেষজ থেকে ডাইরেক্ট পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে গাছগাছরা থেকে যে ওষুধ বা ভেষজ আমরা পাই সেগুলোতে অনেক ধরনের যৌগ একসাথে থাকে। আমাদের প্রয়োজনীয় কিছু যৌগ যেটা ওষুধ হিসেবে কাজ করে সেটা থাকে, পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক ধরনের কমপ্লেক্স যৌগগুলো থাকে যেগুলো একসাথে খাইলে শরীরে অন্যান্য ক্ষতি হইতে পারে। যে কারণে এগুলা আলাদা করা হয় এবং ম্যাক্সিমাম ওষুধের ক্ষেত্রে নতুন যৌগ ল্যাবরেটরিতে তৈরি করা হয় এবং সেটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। সো ওষুধের ক্ষেত্রে সরাসরি কেমিস্ট্রি জড়িত। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? এটা আমি খুব সংক্ষেপে বললাম, ডিটেলস একটু দেখে নেবে। উদ্দীপকে কোনটির অতিরিক্ত ব্যবহার, এটা একটু ইম্পর্টেন্ট। উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার যদি করা হয় তাহলে পরিবেশের জন্য ক্ষতি হবে। দেখো, এটার অতিরিক্ত ব্যবহারও খারাপ, এটার অতিরিক্ত ব্যবহারও খারাপ, কিন্তু এটা হলো পরিবেশের জন্য খারাপ, জন্য খারাপ। বাট এটা এটা পরিবেশের জন্য খারাপ না, এটা নিজের জন্য খারাপ। ঠিক আছে? এটা মানুষের জন্য ইন্ডিভিজুয়ালি খারাপ, আর এটা হলো পরিবেশের জন্য খারাপ। কেন? দেখো, এই যে এগুলা এগুলা কেমিক্যাল উড়ে যাচ্ছে পরিবেশে, এগুলা এগুলো পরিবেশে মিশে যাচ্ছে। এগুলো কি হবে? এগুলো যে ক্ষতিকর উপাদান রয়েছে সেগুলা কিছুটা কাজে আসবে পোকামাকড় বা কীটপতঙ্গ নাশ করতে, যেগুলো হার্বিসাইড, পেস্টিসাইড ইউজ করে এগুলা। আর বাকি সব কি হবে? পুকুরের পানিতে বা নদী নালাতে যাবে, সেগুলোতে কি হবে? পরিবেশের ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? মাছ মারা যাবে, অনেক জলজ উদ্ভিদ মারা যাবে। ঠিক আছে? তখন ইকোসিস্টেমে একটা ব্যাঘাত সৃষ্টি হবে। সাপ মারা যাবে।
এভাবে আর কি ক্ষতি হবে পরিবেশের, এটা কিন্তু ওষুধ খেলে নিজের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয় না। 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে দুইটা জিনিস দেখানো হয়েছে, একটা হলো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। ঠিক আছে, ফটোসিনথেসিস, আর 2 নম্বর হলো সবজিতে কীটনাশক ছিটানো হচ্ছে, আগের ওইটাই। যাই হোক, এখানে কোশ্চেন বলেছে রসায়ন গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপটি কি? এই দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই 6টা ধাপ মুখস্থ রাখতে হবে। যেহেতু এখানে বইয়ে কোশ্চেন দিয়েছে, এটা ইম্পর্টেন্ট এবং এই ধরনের কোশ্চেন এসএসসিতে হতে পারে, বলা যায় না। তো দ্বিতীয় ধাপটা কি ছিল? যে গবেষণাটা করবা ওটা টপিক সিলেক্ট, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ওই টপিক সম্পর্কে আগে কোনো গবেষণা হয়েছে কিনা সেই বিষয়ে দেখা, অর্থাৎ গবেষণার বিষয় সম্পর্কে সম্যক ধারণা। খ নম্বর, পেটের অ্যাসিডিটির সমস্যা কিভাবে দূর করা হয়? অ্যাসিডিটির সমস্যা, তাই না? ধরো এটা তোমার পেট, ঠিক আছে, এটা তোমার পাকস্থলী, এদিকে ক্ষুদ্রান্ত। তো পেটে যখন খাবার যায় তখন কি হয়? অ্যাসিডিটির সমস্যা মানে পেটে এই অ্যাসিড তৈরি হওয়া, ঠিক আছে, এগুলো হলো অ্যাসিড। অ্যাসিড মানে কি? পেটে কি অ্যাসিড থাকে? হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পেটে। তো হাইড্রোক্লোরিক বা হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড পেটে রয়েছে। তো এটার জন্য যখন সমস্যা হয় তখন উপরের দিকে চাপ দেয়, অনেক ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো নর্মালি এটা রিমুভ করার জন্য আমাদের দরকার ক্ষার, তাই না? ক্ষার যদি অ্যাসিডের মধ্যে দেওয়া হয় তাহলে কি হয়? আমরা কি জানি? অ্যাসিড যোগ ক্ষার, ক্ষারকে বলা হয় বেস ইংলিশে। তাহলে কি হয়? লবণ তৈরি হয় যোগ পানি তৈরি হয়, তাই না? তাহলে যেহেতু অ্যাসিড পেটের মধ্যে আছে আমাদের, তাহলে আমাদেরকে ক্ষার দরকার। ক্ষারের কয়েকটা নাম বলো তো দেখি। ক্ষার হলো প্রসিদ্ধ ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এগুলো ক্ষার। তো আমরা ওষুধ হিসেবে যেগুলো খাইতে পারি সেগুলো হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এগুলা এগুলো বেশি শক্তিশালী হয়ে যায়। তো এটাও কম শক্তিশালী না। তো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা ক্ষার, এটা যদি আমরা খাই ওষুধ হিসেবে তাহলে অ্যাসিড হাইড্রোক্লোরিকের সাথে রিয়াকশন করে। কিভাবে রিয়াকশন করে এটা জাস্ট এখানে দেখাই। মনে করো তোমার পেটে HCl এটা রয়েছে, তুমি খাইলা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তাহলে কি হবে? দুইটা রিয়াকশন করবে, এই রিয়াকশন করে তৈরি করবে হলো এই হাইড্রোজেন, এই OH এর সাথে রিয়াকশন করবে, আর ক্লোরিন অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশন করবে, কারণ হাইড্রোজেন পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, হাইড্রক্সিল নেগেটিভ। তো অ্যালুমিনিয়াম সরি অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে রিয়াকশন করবে, 3টা ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে, প্লাস এই হাইড্রোজেন আর এই হাইড্রক্সিল পানি তৈরি করবে, HOH। এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে হবে H2O। তো যেহেতু 3টা ক্লোরিন এখানে প্রয়োজন হয়েছে, সো এখানে 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, তাহলে এখানে 3টে ক্লোরিন হচ্ছে, এখানে 3 অণু পানি তৈরি হবে, ঠিক আছে। তো এই রিয়াকশনের মাধ্যমে কি হলো? এটা কি লবণ, আর এটা তো পানি। লবণ আর পানি যখন পেটে তৈরি হবে তখন কি আমাদের কোনো কষ্ট থাকবে না, আর তখন সেটা লবণ পানি অটোমেটিক এক্সট্রাকশন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি ছিল? নেক্সট কোশ্চেনে ছিল দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1 কি ছিল? ফটোসিনথেসিস। দৃশ্যকল্প 1 কিভাবে রসায়নকে জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত করেছে ব্যাখ্যা করো। আচ্ছা, এদিকে দেখি ফটোসিনথেসিস এটা জীববিজ্ঞানের সাথে কিভাবে সম্পর্কিত? রসায়ন, এখানে জীববিজ্ঞান বলতে পুরো ফটোসিনথেসিস প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে জীবদেহে, ঠিক আছে, জীবদেহে। এখন জীব বলতে শুধু প্রাণী না, এটা গাছও এক ধরনের উদ্ভিদ, উদ্ভিদেরও জীবন আছে, সেটাও এক ধরনের জীব। যাই হোক, তো এটা জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত হয়েছে। জীববিজ্ঞানের মধ্যে কি গাছ নিয়ে আলোচনা করা হয়, তাহলে এটা জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত হচ্ছে। এবং এখানে বলছে রসায়নের সাথে কি সম্পর্ক, তো এখানে রসায়নের সাথে সম্পর্ক হলো রিয়াকশন, ফটোসিনথেসিসের রিয়াকশন। রিয়াকশনটা কি হয়? এখানে পরিবেশ থেকে কি দেখো, সূর্যালোক নিচ্ছে, সূর্যালোককে আমরা বলি কি H নিউ,
কার্বন ডাইঅক্সাইড CO2 এটা পরিবেশ থেকে নিচ্ছে এবং পানি থেকে এই যে কি বলতেছে এখানে মাটি থেকে পানি নেওয়ার কথা এখানে বা খনিজ লবণ যাই হোক এখানে বাতাস থেকে নিচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস মাটি থেকে নিবে H2O এই পানি। তাহলে এই দুটা রিয়াকশন করে সূর্যালোকের উপস্থিতিতে এইচ উপস্থিতিতে যে রিয়াকশনটা সংঘটিত হবে সেখানে কি হবে কার্বন ডাইঅক্সাইড পানি রিয়াকশন করে গ্লুকোজ তৈরি করবে। গ্লুকোজের সংখ্যা হলো C6H12O6 এটা হলো গ্লুকোজ। এই যে রিয়াকশন এটা হলো একটা কেমিক্যাল রিয়াকশন, এটা হলো কেমিস্ট্রি, এটা হলো কেমিস্ট্রি। তো এই রিয়াকশনে যে গ্লুকোজ তৈরি হলো এই গ্লুকোজটা মূলত উদ্ভিদের খাবার, ঠিক আছে? এটাই উদ্ভিদের খাবার, এটা খেয়ে উদ্ভিদ বেঁচে থাকে এবং বড় হয়। আর অতিরিক্ত গ্লুকোজ এবং গ্লুকোজের সাথে ফ্রুক্টোজও তৈরি হয় এবং গ্লুকোজ আর ফ্রুক্টোজ চিনি আকারে উদ্ভিদের কাণ্ডে পাতায় তারপরে পাতায় কাণ্ডে এবং ফুলে ফলে এগুলোতে সঞ্চিত থাকে যেগুলো আমরা খাই অর্থাৎ অন্যান্য প্রাণী খায়। যাই হোক তাহলে আমরা বুঝলাম যে কীভাবে রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক। রসায়নের কেমিক্যাল রিয়াকশন গ্লুকোজ তৈরি হয় ফটোসিনথেসিসের রিয়াকশনটা হয়। আর জীববিজ্ঞান হলো জীব দিয়ে ঘটতেছে, এটা কোথায় ঘটে ফটোসিনথেসিস? এটা পাতায় ঘটে, পাতায় তার কোষের মধ্যে প্লাস্টিড রয়েছে। প্লাস্টিড 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 তিন ধরনের, একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা হলো ক্লোরোপ্লাস্ট আর একটা হলো লিউকোপ্লাস্ট, ঠিক আছে? তো ক্রোমোপ্লাস্ট হলো কালার তৈরির জন্য দায়ী, ফুলের ফলের কালার। ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট এটাতে মেবি তোমার ইয়ের দ্বারা তৈরি হয়, ফটোসিনথেসিস সংঘটিত হয়। স্টোমা আছে, স্টোমাতে ফটোসিনথেসিস রিয়াকশনটা ঘটে। তো তাহলে জীববিজ্ঞানের সাথে রসায়নের এখানে নিবিড় একটা সম্পর্ক রয়েছে। পরের এটা হলো দৃশ্যকল্প 2-এ খাদ্য উৎপাদনে সহায়ক হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। কোনটা বলছে? এইটা। আচ্ছা আমি একটু এগুলো ক্লিন করে দিই, এগুলো বেশি হয়ে গেছে, একটু ক্লিন করে দিচ্ছি। আচ্ছা দেখো এখানে যেটা বলছে সেটা হলো খাদ্য উৎপাদনে সহায়ক হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। এই দুইটা, এটা খাদ্য উৎপাদন সহায়ক অবশ্যই। কীটনাশক প্রয়োগের এগুলো কীটনাশক হার্বিসাইড পেস্টিসাইড এগুলো প্রয়োগের ফলে ভালো মতো ফসল ফলে, ঠিক আছে? এবং ফসলের মান বৃদ্ধি পায়, পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক। কিন্তু একই সাথে পরিবেশের প্রচুর ক্ষতি হচ্ছে। কীভাবে ক্ষতি হচ্ছে? আমরা যে কীটনাশক হার্বিসাইড পেস্টিসাইড ইউজ করতেছি এগুলোতে অনেক হেভি মেটাল এবং অনেক খারাপ ধাতু রয়েছে, এলিমেন্ট রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল, ক্ষতিকারক। এগুলো কি হচ্ছে? ফসলে জমা হচ্ছে, ফসলের গায়ে বডিতে এবং ফলে অর্থাৎ শস্যে জমা হচ্ছে, সেগুলো আমরা খেলে আমাদের বডিতে যাচ্ছে এবং ক্ষতিসাধন করতেছে। একসাথে অনেক ক্ষতিকারক হার্বিসাইড পেস্টিসাইড কি করতেছে? অনেক গুরুত্বপূর্ণ বা উপকারী পোকামাকড়কে মেরে ফেলতেছে। যেমন আমাদের ক্ষতিকারক পোকার মাকড় রয়েছে, কীট রয়েছে, উপকারী রয়েছে, যারা ফসলের পরাগায়ন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে হেল্প করে। তো এগুলোর জন্য ক্ষতি হচ্ছে পরিবেশের। তো এটা একটু সুন্দরভাবে ব্যাখ্যা করলেই এটার অ্যান্সার হয়ে যাবে। তারপর কি বলছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, কাগজ তৈরিতে আখের ছোবড়া ব্যবহার করা হয় কেন? আখের ছোবড়াতে প্রচুর পরিমাণে সেলুলোজ আছে। সেলুলোজ থেকেই তৈরি করা হয় পেপার। ওকে, এটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অনেক কয়েকটা স্টেপ ফলো করার পরে কাগজ তৈরি হয়। সেলুলোজের পেস্ট তৈরি করা হয়, মাড, তারপরে ওগুলোকে অনেক চাপে প্রেসারে রেখে কাগজ তৈরি করা হয়। যত ভালো মানের সেলুলোজ যত ভালো প্রেসারে কাজ করবে তত ভালো পেপার তৈরি হবে। 2 নম্বর কি রাসায়নিক পদার্থের বোতল বা কোটার লেভেলে গ্লোবালি হারমোনাইজ সিস্টেমে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় কেন? ওই যে ঝুঁকি এড়ানোর জন্য, যাতে দুর্ঘটনা না ঘটে। ওকে, দুর্ঘটনা যদি ঘটেই যায় তাহলে তো অনেক সমস্যা। সো দি এন্ড ফার্স্ট চ্যাপ্টার। যদি অনেক কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো।